আলাদা পার্ট ধরুন এরকম এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন ডিসেন্ডিং কোলন নামলো মেয়েদের এবার পেলভিক কোলন মানে পেলভিক ক্যাভিটির মধ্যে ঢুকে আছে পেলভিক কোলন এরকম করে এলো এসে এবার এটা হচ্ছে পেলভিক কোলন এইবার হচ্ছে রেক্টাম নেক্সট পার্টটা হচ্ছে রেক্টাম দিয়ে এরকম হচ্ছে অ্যানাস বলা হয় এখানে অনেকগুলো টার্ম আলাদা আলাদা আছে এই যে জায়গাটা এই জায়গাটাকে অ্যানাল বলে আর এই যে বাইরের দিকে ওপেনিং হচ্ছে বাইরের দিকে ওপেনিং না এইখানটা সামনেটা এই যে বাইরের ওপেনিং এটাকে বলা হচ্ছে আর এটাকে বলা হচ্ছে রেক্টাম এটাকে বলা হচ্ছে পেলভিক কোলন এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং কোলন একদম মেন পার্ট এটা বাইরে এনভায়রনমেন্টের সাথে এবার কানেকশন হচ্ছে বা ভেতরের যে ফিকাল ম্যাটার সেটা ফিকাল ম্যাটার ওরা বেরোবে রেক্টাম অ্যাকচুয়ালি হচ্ছে ফিকাল ম্যাটার জমার জায়গা টেম্পোরারি স্টোর হয় ফিকাল ম্যাটার বা স্টুল টেম্পোরারি স্টোর হয় এইবার সেটা এবার নিচের দিকে যখন না দেয় তখন একটা আর্ট অফ এডুকেশন এই আর্ট অফ এডুকেশনটা পুরোপুরি নার্ভাস সিস্টেমের কন্ট্রোলে হয় এবং সেটা পুরোপুরি ব্রেনে চলে যাচ্ছে এবার ব্রেন আমাকে একটা সিগন্যাল দিচ্ছে যে এইখানে একটা স্পিনটার আছে ঠিক আছে এখানে একটা স্পিনটার আছে এই স্পিনটারটাকে বলে অ্যানাল স্পিনটার এই স্পিনটারটা সবসময় কন্ট্যাক্ট করে থাকে যখন স্টুল নামতে বা আর্টিফিকেশন হবে তখন এই নার্ভাস স্টিমুলেশনের সাহায্যে এটাকে এটা ডায়ালেট করে এবং ডায়ালেট করলে এটা ওপেন হয়ে যাচ্ছে এবং স্টুল অটোমেটিক্যালি অ্যানাল ক্যানাল এবং অ্যানাস দিয়ে ধীরে বাইরে বেরিয়ে যাচ্ছে এই হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি এইবার ব্রিডিং পার্ট এখানে আমাদের কতগুলো পজ আছে মানে আমাদের যে পজ ব্রিডিং পার্ট এখানে খুলে হতে পারে তার একটা কোন লোকের ক্ষেত্রে আমাদের ব্রিডিং পার্ট মানে রেক্টাম এবং অ্যানাল ক্যানালের থেকে ব্রিডিংটা হচ্ছে এবং বাইরে বেরোচ্ছে এটা কোন ক্ষেত্রে হতে পারে এই জায়গাটি বিভিন্ন রকম সমস্যার কারণে এখান থেকে ব্রিডিংটা হচ্ছে এটা স্যার আমাদের স্যার বুঝতে রেক্টাম এবং অ্যানাল ক্যানাল হচ্ছে ডিআইডির এন্ড পার্ট এটা মেল করে কিছু নাই আমাদের থেকে বাইরে পর্যন্ত সবারই থাকে ছেলে মেয়ে সবারই থাকে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে ফিমেল ইন্টারনাল এবং এক্সটার্নাল জেনিটালিয়াটা আলাদা ইউটেরাস কিন্তু ওভারি সার্ভিক্স এবং ভ্যাজাইনা এই পার্টটা মধ্যেখানে অ্যাড হয়েছে যেটা মেয়েদের নেই ছেলেদের নেই যেহেতু বাচ্চা ধারণ করার জায়গাটা ওই এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ফিমেল রিপ্রোডাক্টিভ লাইফ চালনা করার জন্য ওই জায়গাটুকু দরকার কিন্তু ইউরেটার কিডনি থেকে ইউরেটার ইউরেটার আর রেক্টাম এটা ডিআইডি পার্ট এটা ইউরেটার পার্ট এইগুলো থাকে সবার শুধুমাত্র কথা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে একটা ইউরেটারটা ক্যাভিটির মধ্যে থাকে আর মেয়েদের ক্ষেত্রে এক্সটার্নাল জেনিটালিয়া যেটা পেনিস এবং যেটা ইউরেটারের একটা পার্ট এবং স্কোটাম উইথ টেস্টিস এই এক্সটার্নাল জেনিটালিয়াটা ছেলেদের বাইরে থাকে এই হচ্ছে আর এটা তো এক এবার
কলেজ কি আছে, কলেজ অফ লিভিং পার একটা কি আছে, এক নম্বর হচ্ছে খুব কমন যেটা বলুন পাইল or hemorrhoids বলে। hemorrhoids or piles এটা হচ্ছে একদম খুব কমন, আমাদের একদম মানে 80% কেস আমরা পাবো। দুই নম্বর হচ্ছে
পারে। তো পেন নানা রকমের হয়। তো এই হচ্ছে আমাদের পরে আসছে পাইলস বা মোটর বলে। যদি ইন্টারনাল ব্লিডিং হয়, যদি ইন্টারনাল পাইলস হয়, এবং সেখান থেকে যদি ভেতর দিকটা যেরকম কাটা বা ছিঁড়া বা স্কুল নামার সময় অনেক সময় আমরা এসে পার্টিকেল যেরকম কাটা ছিঁড়ে বা মাছের কাঁটা এইগুলো অনেক সময় নামবার সময় অ্যানাসের গায়ে বা রেকটাম বা অ্যানাসের গায়ে ছিঁড়ে দিয়ে বেরিয়ে যায়। যখন বেরোয় তখন এখানে ছিঁড়ে দিয়ে বেরিয়ে যাবে। ছিঁড়ে দেওয়ার জন্য সাময়িক ব্লিডিং হবে, এখানটা ব্লিডিং হবে, এখানটা ধরুন ছিঁড়ে গেলে একটা ব্লিডিং হবে। তো ব্লিডিং কমন রেকটাল বা রেকটাল ব্লিডিং এই টিসার, এটাকে বলে টিসারিনা। ভেতর দিকে কেটে যাওয়া বা ছড়ে যাওয়া ইনকাস মেমব্রেনের একটা ক্ষত হয়ে যাওয়া, এটাকে টিসারিনা বলে। এই টিসারিনা যদি দীর্ঘদিন না শুকোয় বা দীর্ঘদিন ধরে থাকে, তাহলে এখানে কিন্তু যেটা খুব কমন ব্যাপার, যেটা হচ্ছে ইনফেকশন। এই ইনফেকশন এখানে তৈরি হয়ে যায় এবং ইনফেকশন হয়ে এটা ভেতর দিকে আস্তে আস্তে চলতে থাকে, ভেতর দিকে গর্ত হয়ে থাকে। এই ভেতর দিকে গর্ত হয়ে 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 ভেতর দিকে ঢুকে এবার এখানে স্কুল ঢুকে যেতে পারে, এখানেও জমে যাবে, দিকে বেরোবার জায়গা নেই, স্কুল ঢুকে যেতে পারে, জাম ঢুকে যেতে পারে, বিভিন্ন নিউরাস ঢুকে যেতে পারে। তাহলে এখানে বিভিন্ন ব্লিডিং হয়, খুন রক্ত এগুলো বেরোয়, এই একটা আলাদা চ্যানেল তৈরি হয়ে যায় এবং এইটা আস্তে 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 চ্যানেল তৈরি হয়ে এই বাইরে নিচে এরকম একটা মোড়া হয়ে বেরোয় এবং এখানটা ঢুকে যায় এবং এইখান থেকে এই খুন রক্ত বাইরের দিকে বেরোতে পারে। যে কোনো জায়গায় মানে সারাদিন অ্যানাসের চারিদিকে যে কোনো জায়গাতে এই ঘটনাটা ঘটতে পারে এবং এতে কি হয়, চাপ করলে, বসলে, হাঁটলে খুন রক্ত সবসময় বেরোতে থাকবে এবং এই গার্মেন্টস, জাঙ্গা বা প্যান্ট বা আন্ডারওয়্যার এগুলো সবসময় রক্ত এবং রস দিয়ে ধুয়ে থাকবে। এইটাকে বলে সুলাই কেন নালী ভাব, নালী তৈরি হয়, নালী ভাব হয়। ঠিক আছে, এইটা হচ্ছে সুলাই নালী। আস্তে আস্তে ভেতর দিকে ইনফেকশনটা ভেতর দিকে ঢুকে 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 ও আবার বাইরে থেকে মানে অ্যানাসের যে কোনো জায়গায় চারিদিকে বেরোতে পারে। এটা মোড়া হয়ে বেরোয় এবং রস রক্ত কখনো বেশি, কখনো কম, কখনো একটু করে, কখনো সারাদিন বেরোচ্ছে, এরকম একটা বিরক্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয়। এটাকে বলে সুলাই নালী। একটা পলিপস মেনলি বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে এটা ভালো প্রচেষ্টা করে যায়। এটা হচ্ছে এই অ্যানাসের ঠিক ওপরে একটা মাংসল বিন্দু এরকম দুধে থাকে, এরকম মাংসল বিন্দুটা এখান থেকে শুরু হয়, আস্তে 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 এটা নিউরাস মেমব্রেনের উপর চাপ করে এটাকে বাইরের দিকে নেমে এসে এটাকে তুলতে থাকে। এটাকে বলে একটা পলিপ। ঠিক আছে, এটা ওই অ্যানাস দিয়ে বেরোতে থাকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায়, পরে এটা অনেক রোগা হয় বা আপনাকে এটা শুকিয়ে বেরিয়ে যায়। এটাকে বলে রেগুলার পলিপ। পলিপ মানে হচ্ছে মাংস পলিপ আর টিউমার দুটো কিন্তু আলাদা। পলিপটা সিলেসিয়াস বা ইউকাসের ভেতর থেকে হয় এবং এটা ভেতর থেকে এরকম ইউকাসটাকে নিয়ে চুল উঠতে যায়। টিউমারটা আলাদা, পুরো স্ট্রাকচারটাকে নিয়ে সে ভেতর দিকে উঠতে থাকে। পলিপ মানে ঝুলে থাকা, টিউমার মানে দেশের সাথে লেগে থাকা এবং উঠে যাবে। এই দুটো রেকটাল কার্সিনোমা হচ্ছে যেমন এরকম মাছটা হতে সেটা কার্সিনোমাতে পৌঁছে যায় এবং সেটা অনেকটা এরকম
বেরিয়ে গেল তারপর মিটিং হচ্ছে, না স্কুল বেরোবার আগে মিটিং হচ্ছে, না স্কুলের সাথে টাটকা ব্লাড বেরোচ্ছে, না স্কুলের সাথে কালো জমাট বাঁধা ব্লাড বেরোচ্ছে। এই অনেকগুলো সিমটম আসবে এবং তার সাথে ব্যথা। ঠিক আছে, কার্সিনোমা হলে ইউজুয়ালি পেনলেস হয়, ডেন্টাল পেনলেস, পেনলেস হেমারয়েডস আছে, পাইলসও পেনলেস হয়। ঠিক আছে, ফিস্টুলার বিষয়ে কিন্তু ব্যথা থাকবে এবং ব্যথা জ্বালা এটা কি স্যার শুধু কনস্টিপেশনের জন্যই হয়? না অনেকগুলো কারণ। এবার আসছি, এবার এতগুলো আমরা শুনে গেলাম যে কোনটা কি হয় এটা বলে দিলাম, এটা কজ হয়ে গেল। এবার যেটা মেন, যেটা পাইলস বা হেমারয়েডস, সেটাতে আসবে। যে দুর্ঘটনা পাইলসটা যেটা বললাম যে সোয়েলিং অফ ভেন অ্যারাউন্ড দি অ্যানাস এবং রেকটাম, এটা হচ্ছে আমাদের পাইলস। তো এখানে যেটা ব্লিডিংটা হয় সেই এই ঘটনাটা সূত্রপাত কোথা থেকে হয়, সেটা হচ্ছে ক্রনিক কনস্টিপেশনের সাথে সাথে ক্রনিক ডায়রিয়াটাও হবে। ঠিক আছে, এক নম্বর হচ্ছে ক্রনিক কনস্টিপেশন, প্রথম যেটা কারণ বা বহুদিন ধরে ডায়রিয়া হচ্ছে, এইগুলো মেন কারণ, ক্রনিক কনস্টিপেশন, ডায়রিয়া। তিন নম্বর যেটা বললাম যে স্ট্রেইনিং, ডিউরিং ডিফিকেশন, স্ট্রেইনিং ডিউরিং ডিফিকেশন। পায়খানা করার সময় অতিরিক্ত কম দেয়, কম দেয় কখন হয়, যখন মহাশূন্যটা খুব ইজিলি না বেরিয়ে যায়, তখন সেটাকে বার করার জন্য চেষ্টা করা হয় এবং তখনই আমরা স্ট্রেইনিং, যেটা কনস্টিপেশনের ক্ষেত্রে, ক্রনিক কনস্টিপেশনের ক্ষেত্রেই একমাত্র দেখা যায়। Prolonged sitting or standing, prolonged sitting or standing, এটা হতে পারে সেটা অনেকক্ষণ ধরে পায়খানা বসে আছে, এগুলো হয় অনেকক্ষণ ধরে, এক ঘন্টা এরকম হয়, আধ ঘন্টা 1 ঘন্টা সে পায়খানা বসে ওঠে 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 বেরোটে এই করে যাচ্ছে, ও পায়খানা বসে ও ফেলে যাচ্ছে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে পায়খানা বসে মজা করে, গাড়ি চালায়, অফিস করে, পায়খানা বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কেউ যে ট্রেনে তুলে আনলে তাকেও তো গা দিতে হবে, সেই ভয় কেউ ঢোকে না, ওঠে ওঠে করছে এই যাচ্ছি এই করে। খুব ভারী জিনিস কন্টিনিউ, সে বহু বছর ধরে বড় বড় ব্যাগ নিয়ে সে কলকাতা যাতায়াত করছে বা সাইকেল চালাচ্ছে, এইটা একটা কারণ হতে পারে। সেটা কি হয়, আমাদের নিচের দিকে প্রেশারটা বেশি পড়ে, আমরা এই তুলে ধরতে গিয়ে আমাদের এই কোমর শক্ত করতে হয়, যার ফলে নিচের দিকে এই অ্যানাসের জায়গাটা চাপ পড়ে এবং সেটা নিচের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে।
আমাদের ইউনারি ট্র্যাক্ট, ফিমেলদের ক্ষেত্রে ইউটেরাস, ভ্যাজাইনা, রেকটাম, এইটাকে পুরোপুরি ব্যালেন্স ধরে রাখে। তলায় পেরিনিয়াম বলে একটা ট্যাগ আছে মাসেল। তো এই মাসেলটা বেশি বয়স মানে বহুদিন ধরে সে কাজকর্ম করেছে, খেলেছে, ঘুরেছে, যাই হোক, সেটা আস্তে আস্তে সেটা লুজ হয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, এই ভেনগুলো চাপ করে অবশেষে লুজ হয়ে বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে। খুব মোটা ফলফলে চর্বিযুক্ত চেহারাকে আমরা ওবেসিটি বলি। ফ্যাটি গ্রোথ, শরীর ভারী হয়ে যায় এবং সেখান থেকে তলার দিকে চাপ করে কিন্তু পাইলস হওয়ার চান্স থাকে। এবং সারাদিন সেডেন্টারি লাইফ, কিছু ছেলে মেয়েরা সেডেন্টারি লাইফ লিড করে, তার কোনো কাজ নেই, সারাদিন বসে বসে আছে। নেক্সট হচ্ছে কমন একটা কজ প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় দেখা যাচ্ছে প্রথমটা দ্বিতীয় অনেকটা একটা বাচ্চা হয়ে যায়, আর স্বাভাবিকভাবেই তার প্রেশারটা নিচের দিকে নেমে কিন্তু আইস তৈরি করে। আর একটা গাছ যেটা বংশ পরম্পরায় জেনেটিক বংশ পরম্পরায় তাদের বাড়ি, তাদের ছেলে বা মেয়েটা, বাবা মা, তাদের বংশ পরম্পরায় এটা কিন্তু খুব কমন একটা কারণ। এবার সিমটমে আসি। সিমটম যেটা প্রথমে দেখা যাবে যে পায়খানা করার পরে বা স্ট্রেন দিলাম, চাপ দিলাম, কোপ দিলাম বা কনস্টিপেশন হচ্ছে, এইটা যখন হবে তারপরে যখন সেখানে হাত দেওয়া হবে তখন দেখা যাবে যে কিছু একটা ফুটে আসছে, ফুলছে, কিছু একটা ফুলছে কোনো একটা দিকে, ডান দিক, বাঁ দিক, পেছনের দিক, সামনের দিক, কোনো একটা দিকে ফুলছে। এটা কিন্তু বরাবর চলে আসছে এবং ক্রমিক হয়ে গেলে তখন সেটা ফুটে ফুটে এই গোলাটা শুরু হবে প্রথমে, ঠিক আছে। তারপর দেখা যাবে যে ওই যে ফুলছে মানে কি, সেই ভেনটা আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করছে, ঠিক আছে। এইবার সেটা অনেক সময় রক্তটা শুকোয়, অনেক সময় রক্তটা শুকিয়ে যায়, আবার নিচের দিকে চাপ যায়, আবার ফুলে যায়, অনেক সময় কমা বাড়া করে, ইচিং সেন্সেশন হয়, চুলকায় বা ইচিং সেন্সেশন হয়। এবং সবসময় স্কুল পাস করার সময় কিন্তু একটা ডিসকমফোর্ট ফিলিং হয়, একটা অসুবিধা হয়, একটা ব্যথা লাগে বা চাপ বোধ হয়, ঠিক আছে, এটা হয়। তারপর সেটা দেবে, তারপর ব্লিডিংটা হয়। অনেক সময় ব্লিডিং পুরো একদম প্রথমবার হলো সেটা কেটে দিয়ে পুরো প্যান লাল হয়ে গেল, ঠিক আছে। অনেক সময় লালচে ব্লাড বেরোয়, অনেক সময় কালচে ব্লাড বেরোয়, ভেনাস এবং আর্টারি এখানে তফাৎ হয়। অনেক সময় ড্রপ বাই ড্রপ ব্লিডিং হয়, মানে সেটা পুরোপুরি একটুখানি কেটেছে, কেটে শুরুটা বেরিয়ে গেছে, এবার টপ টপ করে কিন্তু ব্লিডিংটা হচ্ছে। অনেক সময় অনেক রকম ব্যাপার হয়, একটা হচ্ছে এমন ব্লাড বেরিয়ে গেল সেটা পুরো প্যান লাল হয়ে গেল। অনেক সময় স্কুল বেরিয়ে যাওয়ার পরে টপ টপ করে ব্লাড বেরোচ্ছে, অনেক সময় স্কুলের সাথে কাঁচা রক্ত বেরোচ্ছে। এই ধরনের অনেকগুলো কন্ডিশন তৈরি হয়। এবার হচ্ছে পেন। পেন এক একজনের এক এক রকম তৈরি হয়, কারণ দপদপানি পেন, সবিং পেন, দপদপ দপদপ করে পায়খানা থেকে উঠে আসা, পায়খানা হয়ে যাওয়ার থেকে শুরু হয়, দপদপ
হচ্ছে আমি বসতে পারছি না, আমি বসুন দাঁড়িয়ে আছেন কেন, বসুন বলছে আমি বসতে পারছি না, তো বসলে আরো জ্বালা করছে। এই যে বার্নিং সেন্সেশনটাও কিন্তু হয়। তো বার্নিং হতে পারে, স্টিচিং হতে পারে, ফগিং হতে পারে, কাটিং হতে পারে। এই মানে কেটে গেলে যেমন একটা জায়গা মানে ট্রিক করে উঠছে, এই ধরনের কাটিং যেন সেটা পেনের বিভিন্ন ভ্যারাইটি আছে, এক একজনের এক রকম পেনের কন্ডিশন দেখা যায়। এবার ন্যাচারালি যদি বেডি বেশি ব্লিডিং হয় তাহলে অ্যানিমিয়া কমফোর্ট অনেকদিন ধরে এই সমস্যাটা রয়েছে, সেক্ষেত্রে অ্যানিমিয়া হবে। যদি এটা ওপেন হয় তাহলে ইনফেকশনের চান্স বেশি থাকে এবং সেখান থেকে কিন্তু ফিস্টুলা কম করতে পারে। ফিসারটা আলাদা জিনিস, ফিসার থেকে ফিস্টুলা হয়, আবার পাইলস থেকেও ফিস্টুলা হয়, ঠিক আছে? সেখান থেকে কিন্তু ফিস্টুলা কম করতে পারে। এই হচ্ছে সিম্পটম। সাইন যেটা আমরা দেখি, সাইন বলতে প্রথমেই যেটা পয়েন্ট, যেটা বেশ খুব আতঙ্কজনিত ভীত ভয়, এবার তো সমস্যা হয়ে গেল, এবার পায়খানা করার সমস্যা হয়ে গেল, এবার খাবো খেলেই তো পায়খানা করে, সেই নিয়ে একটা মনে ভয় এবং মুখে একটা টিয়ারনেস থাকে, অ্যানিমিক হবে, ঠিক আছে? যদি ইনফেকশন হয় তাহলে টেম্পারেচার রাইজ করবে, টেম্পারেচার বাড়বে, তাহলে টেম্পারেচার বাড়ার প্রশ্ন আসছে না, সেক্ষেত্রে ব্যথাটাও বেশি হবে। আর এই যে বলিটা, এই বলিটা বেরোবার উপরে আমাদের কিছু গ্রেড দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যখন আমরা পার রেক্টাল বা পার অ্যানাল এক্সামিনেশন করতে পড়বো তখন দেখা যাবে 4টে গ্রেড দেখা যাচ্ছে। 3টে আমরা দুটো আমরা এমনি পেশেন্ট বলবে, আর দুটো হচ্ছে দেখা যাবে। প্রথম হচ্ছে গ্রেড 1। গ্রেড 1টা হচ্ছে আমাদের অ্যানাসের মধ্যেই ব্লিডিং হচ্ছে, ব্যথা জ্বালা সবই হচ্ছে, কিন্তু বাইরের দিকে কিছুই বেরিয়ে আসছে না। এটা একদমই ভেতরে, যেটা বাইরের দিকে পরিষ্কার নয়, তবু সিম্পটম বলছে এটা হিমালয়াসটা পাইলস। এটা হচ্ছে ফার্স্ট গ্রেড 1। গ্রেড 2 হচ্ছে পায়খানা করার সময় কিছু একটা বেরিয়ে আসছে, হাতে দেখছে, কিন্তু অটোমেটিকলি তারপর দেখা যাচ্ছে ঢুকে অটোমেটিকলি। এটা হচ্ছে গ্রেড 2। গ্রেড 3 হচ্ছে পায়খানা করার সময় বেরিয়ে আসছে, বেরিয়ে থাকে, কিন্তু যখন আমি জল শোষ করছি বা জল দিয়ে পরিষ্কার করছি তখন দেখছি বেরিয়ে আসছে। এইবার সেটা যদি আঙুল দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে গ্রেড 3। বলতে পেশেন্ট যে এটা বেরিয়ে আসে, কিন্তু আবার আঙুল দিয়ে ঢুকিয়ে দিলে আবার ঢুকে যাবে। এটা হচ্ছে গ্রেড 3। আর গ্রেড 4 হচ্ছে আঙুল দিয়ে কোনোভাবেই এটা ঢুকছে না, বা ঢুকালেও আবার বেরিয়ে আসছে, বা সবসময়ই সেটা আউটসাইড ক্যানাল থেকে যাচ্ছে এবং হাঁটাচলা করতে মনে হচ্ছে যেন কিছু একটা মানে নিচে একটা বলের মতো ফেলছে, ঠিক আছে? এইটা হচ্ছে গ্রেড 4। এই 4টা আমাদের গ্রেড আছে পাইলস, ঠিক আছে? একটা হচ্ছে ভেতরে কি বোঝা যাচ্ছে না, গ্রেড 4টা তাহলে খুবই খারাপ। অবশ্যই এই আর কি ওষুধ দেওয়া মানে কি হবে, গ্রেড 3, 4 অপারেট করতে হবে। আর গ্রেড 2 পর্যন্ত রিকভার হবে, 1টা তো রিকভার হয়ে যাবে। মানে মারাত্মকভাবে পেশেন্টকে কিন্তু খাওয়া দাওয়া সব দিক থেকে কন্ট্রোল করতে হয়। গ্রেড যদি 1 হয় সেখান থেকে প্রিপারেশন শুরু করতে হয়। এবার পায়খানা যাতে কোনোভাবেই শক্ত না হয় সেই রকম খাবার দাবার খেতে হবে। যদি খুব গরম পড়ে তাহলে তাকে বেশি করে জল, তাকে দেহ ভিজিয়ে রাখতে হবে সবসময়, তাহলে কনস্টিপেশনটা হওয়ার চান্স থাকছে না। গ্রেড 2 হয় তাহলেও মারাত্মকভাবে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে যাতে কোনোভাবেই পায়খানা শক্ত না হয়, সেখান থেকেও রিকভার করে যায়। কত রইল ভেতরে, বাইরে বেরোলো না, ঢুকেই আছে, তার কোনো সমস্যা হচ্ছে না, খাওয়া দাওয়া প্রেসক্রিপশন মাংস খাওয়া বন্ধ করে দিতে হবে, তেল ডাল ভাত তরকারি
একদিন থাকতে হবে, কোনো সময় যেন বেশিক্ষণ না বসে এবং ফ্যাট বডিতে না কম করে। এটা প্রিভেন্টিভ মেজার। ইউরেটিক মেডিকেশন যেগুলো সাধারণত দেওয়া হয়, তিনটে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে পেন রিলিফার, একটা স্টুল সফটেনার, একটা হচ্ছে ক্রিম বা অয়েন্টমেন্ট। কর্টিকোস্টেরয়েড জাতীয় ক্রিম বা অয়েন্টমেন্ট লাগাতে হবে, যাতে পেন, ইনফ্লামেশন, এগুলো চুলকানি ভাব এগুলো কমে যায়। স্টুল সফটেনার মানে হচ্ছে কিছু ওই পায়খানা নরম করার ওষুধ বা লিকুইড খেতে হবে। আর হচ্ছে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন গ্রুপের ট্যাবলেট বা ওষুধ এগুলো খেলে পরে ডিসকমফোর্ট এটা কিন্তু চলে যাবে। নেক্সট হচ্ছে সার্জিক্যাল। এতেও যদি কাজ না হয় বা রেড কোড বা 3-4 হয়ে গেলে তখন কিন্তু আমাদের সার্জিক্যাল হেল্প নিতে হবে। আর যাতে বাড়াবাড়ি না হয় বা ব্লিডিং না হয় তার জন্য আমাদের কিছু সার্জিক্যাল ম্যানেজমেন্টের নিতে হবে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট অনেকগুলো ভাবে করা হয়। এক নম্বর হচ্ছে ব্যান্ডিং। ব্যান্ডিং মানে ওই যে বডি বা ফাইলস বা হেমোরয়েডসটা বেরিয়ে আসছে, এইখানে একটা বাঁধন দিয়ে দিতে হবে এইটা সমেত। কারণ এটাকে আর্টারি সাপ্লাই করে ক্যাপিলারি করে আবার ভেনে দিয়ে যায়। যদি এর পুষ্টি না পায় তাহলে এটা অটোমেটিকলি শুকিয়ে যাবে এবং কেটে ধরে পড়ে যাবে। তাহলে ব্যান্ডিং বা বাইন্ডিং এটা হচ্ছে প্রথম করা হয়। ঠিক আছে, এটা করলে পারে আর্টারি সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে এবং আর্টারি সাপ্লাই বন্ধ হয়ে গেলে অটোমেটিক্যালি ওটা শুকিয়ে ঝরে পড়ে যাবে। আর একটা হয় স্ট্যাপলিং, হেমোরয়েড স্ট্যাপলিং। স্ট্যাপলিং মানে একটা স্ট্যাপেল যেটা করা হয়, ওই খাতা স্ট্যাপেল যেটা করি সেই রকম টাইপের স্ট্যাপলিং করা হয়। পুরো চেপে দিয়ে একটা নরম প্লাস্টিক দিয়ে পুরো চেপে দিলাম, চেপে দিয়ে রেখে দিলাম। এতেও কিন্তু ব্লাড আর্টারি সাপ্লাই বা ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে ওটা আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে। আর একটা হচ্ছে স্ক্লেরোথেরাপি। স্ক্লেরোথেরাপি মানে হচ্ছে ওই এইখানটা একটা ইনজেকশন দিয়ে দেওয়া হবে। ইনজেকশন দিয়ে দেওয়ার ফলে ওই যে মাছটা পুরোপুরি সিং করে গেল, শুকিয়ে গেল, পড়ে পড়ে গেল। এটাও হয় স্ক্লেরোথেরাপি। আর একটা হচ্ছে এখানে বেঁধে দিয়ে এখানে কটারাইজেশন করে দিল, ইনফ্রারেড থেরাপি বলে বা ইনফ্রারেড কোয়াগুলেশন বলে। ব্লাডটা কমে গেল এবং ওটা শুকিয়ে দিয়ে পড়ে গেল। আর একটা হয় কেটে, যেটাকে বলে হেমাটোইলেক্টমি। তাহলে আমরা সার্জিক্যাল গেলাম, একটা হচ্ছে এরকম ক্ষেত্রে কোনো সার্জেনকে রেফার করবো। হ্যাঁ, আমাদের না সার্জেন না গাইনোকোলজি, সার্জেন না গাইনি মানে সার্জেন কাটছে গাইনি তো প্রশ্ন আসছে না। জেনারেল সার্জন
যে বা যে ক্যাটাগরি হোক ওদের যদি এটা স্যার ইংরেজি এমআরও এমআরআই দেখতে হবে চকের দেখা যাচ্ছে HAEN ডবল আর ও আই ই এমআরআই ডবল আর এই দেরি হয়ে গেল সব সেই আল্লাহ হ্যাঁ না আমার মনে হয় ট্রেনের টাইমটা আমরা সেই ওই টাইমে রেগুলার করি হ্যাঁ আমার লাভের কিন্তু কিছু হয়ে গেল না 1 ঘন্টা করে 1 ঘন্টা না করে 2 হয়ে যায় 11:40 করে 12:50 পরীক্ষা তো ব্রেক দিয়েছে তবে দুই তারিখ হবে মোটামুটি শেষ হয়ে গেল এইদিকে কমেন্ট প্র্যাকটিস হয়ে যেত হ্যাঁ, কমেন্টের হয়ে গেছে মিডিয়া ক্যাটাগরি কিন্তু হয়ে যাবে আর ওকে আসলে এইভাবে আমরা বিভিন্ন তাদের মধ্যে 500 টাকা দিয়ে এক্সাম বেশি শুরু করতে হবে আর অনেক কিছু লিখে দেবে আমাদের কোথাও কর্নেটিভাইটিস ক্যাটারাক্টটা একদিন হয়ে যাবে কর্নেটিভাইটিসটা কিছুই নয় কর্নেটিভাইটিসটা করে নেবে আমি বলে দিচ্ছি মনের কিছু এরকম বলি একদিন কল তোমাদের করে মনের কিছু এরকম বলি না কন্টিনিউয়েট স্কুলেরা আপনি ড্রপ করে দেখা যায় এই তো কন্টিনিউয়েট করিয়েছে
state of unconsciousness, temporary state of unconsciousness, অর্থাৎ কোনো ঘটনা ঘটার সম্মুখীন হওয়ার কারণে সে কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, এটাকে বলে শক। এবার এই শকটা অনেকগুলো ভাগ আছে, কারণ ওয়াইজ প্রোটিন টু কজ, এগুলো অনেকগুলো ভাগ আছে। যেমন ধরুন নিউরোলজিক্যাল শক আছে, নিউরোলজিক্যাল শকটা হচ্ছে হঠাৎ করে এমন কিছু দেখলো বা এমন কিছু ঘটনার খবর শুনলো যেটা সে আশা করে, সেই ঘটনা শুনে সে ওই সময়তেই সে কিন্তু পুরোপুরি আনকনসিয়াস বা জ্ঞান হারিয়ে ফেলে। এটা হচ্ছে নিউরোলজিক্যাল শক। না একবারে ডাইরেক্ট নার্ভ বা ব্রেন কানেক্টেড, একবারে ডাইরেক্ট, এটাকে বলে নিউরোলজিক্যাল শক। শকের প্রধান কারণ হচ্ছে আমাদের যেটা তিনটে সিস্টেম বা তিনটে অর্গান আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের বেঁচে থাকার ক্ষেত্রে। এক হচ্ছে হার্ট, এক হচ্ছে লাংস আর ব্রেন। মানে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম আর নার্ভাস সিস্টেমের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন, এই তিনটে সিস্টেম আমাদের কিন্তু ফাংশনিং সিস্টেম, যেটা আমাদের বেঁচে থাকার জন্য দায়ী এবং রেসপন্স বা কনসিয়াস থাকার জন্য দায়ী। এইবার এই তিনটে অর্গান বা যে কোনো অর্গান, বিশেষ করে এই তিনটে অর্গানে অক্সিজেন লাগবে। অক্সিজেন ছাড়া মাসেল চলবে না, অক্সিজেন ছাড়া ব্রেনের যে নার্ভ সেও কিন্তু বেঁচে থাকতে পারবে না বা কাজ থাকতে পারবে না। তো আলটিমেটলি অক্সিজেনের অভাব শরীরে এবং হার্টে এবং আলটিমেটলি ব্রেনে যদি কয়েক মিলি সেকেন্ড অভাব যদি হয়, তাহলে কিন্তু আনকনসিয়াস বা অজ্ঞান হওয়ার সিমটমটা দেখা যাবে। তাহলে শক। নিউরোলজিক্যাল শকটা একবারে ডাইরেক্ট ব্রেনে অ্যাটাক করে এবং নার্ভাস সিস্টেম পুরোপুরি শেষ, কিন্তু সে শ্বাস-প্রশ্বাস দিতে পারছে, হার্ট ঠিক আছে, নার্ভাস সিস্টেম সাড়া দিতে পারছে না, সাড়াটা বন্ধ হয়ে গেছে। এরপর ধরুন রেসপিরেটরি শক আছে, যেমন ধরুন নার্ভাস সিস্টেম ঠিক আছে, হার্ট ঠিক আছে, কিন্তু যে পথ দিয়ে অক্সিজেন ঢুকছে সেই পথটা ব্লকে যাচ্ছে এবং অক্সিজেন
অসুবিধা হচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, সেখান থেকে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, সেখান থেকে সব সেটা খুব কমন। কলেরার ক্ষেত্রে দেখা যায়, সিভিয়ার ডায়রিয়া বা সিভিয়ার কমিউনিটির ক্ষেত্রে দেখা যায় ডেথ কমিউনিটি, সেখান থেকে আস্তে আস্তে মিসটেজে পড়ে যায়। ঠিক আছে, হাত পানির কথা বলেন, নিজের কোনো উচ্চার করতে পারে, হাত পড়ে যাচ্ছে, হাত রেসপন্স করতে পারছে না, সেক্ষেত্রে আমাদের এটা হাইপোথালামিক সঙ্গে আমাদের কলিং দিতে হবে, প্লাজমা কলিং দিতে হবে, আর আইভি দিতে হবে, তারা রিলিফ হয়ে যাবে। আর এটা হচ্ছে এন্ডোটক্সিন শক, যেটা ইনফেকশনের কারণে হয়। জীবাণু মরে গিয়ে আমাদের ব্লাডের মধ্যে, ব্লাড ভেসেলের মধ্যে ইলাস্টিসিটি পাওয়ারটা নষ্ট করে দেয়, সেখান থেকে শক হয়। এটা হচ্ছে এন্ডোটক্সিন শক। এই এতগুলো টাইপের শক আছে, একটা কেসে আমাদের এই সব ধরনের শক পাওয়া যায়, সেটা হচ্ছে বার্নিং কেস। ওই যে আগুন, ওই আগুন থেকেই নিউরোলজিক্যাল শক হতে পারে। এবার বডি ফুটছে, সেখানে ধোঁয়া তৈরি হচ্ছে, সেখান থেকে রেসপিরেটরি শক হতে পারে। সেখানে হাইপোভলিমিক শক, জল উঠে যাচ্ছে, হাইপোভলিমিক শক, সেখান থেকে হার্ট কাজ করতে পারছে না, পাম্প করতে পারছে না, জল নেই, কার্ডিয়াক শক হতে পারে। আবার বেঁচে গেল, এন্ডোটক্সিন শকে মরে গেল। এই সব ধরনের শক এমআরআই দিতে পারে, এমআরআই শক বার্নিং। এই বার্নিং কেসে আমাদের সব ধরনের শক, বার্নিং একটা এক্সাম্পল। এভরি টাইপ অফ শক occur in this incident. তো আমাদের শকে আমাদের বিভিন্ন রকম ক্ষেত্রে সাধারণত নিস্তেজ হয়ে যাবে। প্রথম হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়া, আনকনসিয়াসনেস এবং বেঁচে গেছে দেখুন ওখানে ওই গরম অবস্থা তো নিউরোলজিক্যাল শক হয়ে যাবে। যদি হাইপোভলিমিক শক হয়, সেক্ষেত্রে আইভি দিতে হবে। আইভি যদি প্রেজেন্ট না থাকে, তাহলে আমরা একেবারে সঙ্গে সঙ্গে ওআরএস দুটো প্যাকেট একসাথে দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিই। আর যদি সে নিতে পারে, সে খেতে পারে, আস্তে আস্তে করে খাওয়ানো। প্রশ্ন হচ্ছে যে যদি পেশেন্ট অলরেডি হাই বিপির পেশেন্ট হয়, আইভি সেখানে তো কাজ করবে না। এমনি আইভি হচ্ছে নাকি তার তো ব্লাড ভলিউম বেশি আছে, তাই আইভি হচ্ছে ভলিউম কমে গেছে, তাতে এমনি হাইপোটেনশন এসে ঢুকবে, তখন তো দিতেই হবে। শরীরে জলই নাই, আগে তো আপনি ফ্লুইড এবং মিনারেলটা ম্যানেজ করবেন, তারপর তো আপনার পটাশিয়াম না গেলে তো জ্ঞানই থাকবে না। তো হাই বিপি সেখানে সেই এটা ভ্যালিডেবল হচ্ছে না। ঠিক আছে, তাহলে পরে সবটা বলে দিলাম মোটামুটি, আবার পরে যদি সময় থাকে বলবো। এই যে পরিষেবাগুলো আমাদের জানা নেই, মানে ডিউরিং কোর্স আমরা জানা, এই প্রিভেনশনে কি কি মেডিসিন দেওয়া যেতে পারে বা কি কন্ডিশনে, সেটা আমরা কি করবো? মেডিসিনটা এখানে ইউটিউবে যেটা আছে স্যার, মেডিসিনের ইউটিউবে যেটা আছে একই। হ্যাঁ, ও আমি শুনলেন না, ওই আমরা এই সাইডে বলছি, মেডিসিনের ইউটিউবে যেটা আছে, সাপোজ অ্যান্টিবায়োটিক ইনস্ট্রাকশন এটা তো কোমাইডের ইউজ করা আছে। জিডিপিতে আপনার ইনসিডেন্টের
কেসটা প্রাথমিক ভাবে এবার আপনি তো বলবেনই হসপিটালে ট্রান্সফার করতে, হসপিটালে তো নিয়ে যেতেই হবে। এবার কাছাকাছি যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনাকে একটা ফার্স্ট এড মেডিসিন আপনাকে দিতেই হবে। তো বার্নিং কেসে আপনার তো হাত দেওয়া যাবে, বার্নিং কেসে আপনি বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনি আউটটা নেওয়াতে হবে। এরপরে তো আপনাকে হসপিটালে আসেন, ভীষণ ইনফেকশনের চান্স থাকে বার্নিং, ভীষণ কোনোভাবেই হাত দেওয়া যাবে না। মলম লাগাবে হয় হাত না দিয়ে, শুধু মলমটা থেকে গুলিয়ে দিতে হবে। অন্য কেসগুলো আপনার ম্যানেজ করতে পারবেন, চাপ দিয়ে আপনি হার্ট ম্যাসেজ করুন, সাধারণত হার্ট ম্যাসেজ করলে অনেকটা কাজ করবে নিচে যে কোনো বয়সে। এবার জলের ওভার ক্ষেত্রে আপনাকে একটু মাউথ টু মাউথ একটু জানতে হবে, সিল করে আপনাকে হাওয়াটা ধরতে হবে এবং বুকেও চাপ দিতে হবে। প্রথমত ইয়ে করা হবে, বাচ্চা হলে তো এই জায়গাটা তুলে ধরে সামনের দিকটা ইয়ে করা হবে, এই জায়গাটা সমানটা তুলে দেবে, আমাদের জলটা বেরিয়ে গেল। এবার আপনি জ্ঞান ফেরাবার জন্য আপনি সিপিআরপি বা হাত ম্যাসেজ করুন, বড় হলেও তাই নিচু হয়ে করতে হবে, নিচু করতে হবে। বড় হলে খুব বড় চেহারা হলে আপনার মোটামুটি ইয়ে দিতে হবে, পেটের উল্টে দিয়ে পেটের উপরে পিঠ দিয়ে চাপ দিতে হবে, জলটা বেরিয়ে যাবে। তারপর আপনার জ্ঞান ফেরাবার জন্য আপনাকে সিপিআর হাত ম্যাসেজ করতে হবে, ততক্ষণ না জলটা মুখে বেরোচ্ছে বা শ্বাস নিতে পারছে। তাড়াতাড়ি করতে হবে, আমাদের ফার্স্ট এডের কাজ হচ্ছে আমরা বললাম করে যেতে হবে। বাঁচলো গাছটা বাঁচালে তো হবেই, ধরুন বাঁচলো না বা রেসপন্স করছে না, তাহলে সেই রিপোর্টটাই দিতে হবে হসপিটালে গিয়ে এতক্ষণ ধরে হার্ট ম্যাসেজ করা হয়েছে বা আক্রমণ দেওয়া হয়েছে, কিন্তু কোনো রেসপন্স করছে না, এই রিপোর্ট থাকবে। কোনো রেসপন্স আসেনি এখন, তারপর ওরা বার্নিংয়ের ক্ষেত্রে আপনাকে বা খুব যেটা অ্যাক্সিডেন্ট হলো সেক্ষেত্রে আপনার জল দিতে হবে, জল দিয়ে সেই জায়গাটা স্পিড দিয়ে ভালো করে পরিষ্কার করে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। এইটুকু করা যেতে হবে, দিয়ে হসপিটালে পাঠাবে। এইটুকু করা হয়েছে বা আমরা আসলে করা তো এরকম কিছু হলে হাতই দেন না। যদি থাকে তাহলে সার্জারির প্রয়োজন নেই, যদি সে ঠিকমতো তার ডায়েট থেকে লাইফস্টাইল থেকে কন্ট্রোল করে তাহলে সার্জারির প্রয়োজন হয় না, সাধারণত রিকভার হয়ে যায়। ওই 6 বছরে 9 বছরে একবার ব্লিডিং হয়, তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেড এটাতে সার্জারি এই ক্লাসিফিকেশনটা মানে একদম কোনটা ফার্স্ট গ্রেড কোনটা সেকেন্ড গ্রেড? ফার্স্ট গ্রেডটা হচ্ছে ভেতরে আছে, বাইরে কিছু বেরোয়নি, বেরোচ্ছেও না, ব্লিডিংটা হচ্ছে জ্বালাপোড়া আছে হচ্ছে ফার্স্ট গ্রেড। সেকেন্ড গ্রেড হচ্ছে বেরোচ্ছে আবার অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে, সেকেন্ড গ্রেড। থার্ড গ্রেড হচ্ছে বেরোচ্ছে কিন্তু আঙুল দিয়ে ঢোকালে আর বেরোচ্ছে না, ঢুকে যাচ্ছে, থার্ড গ্রেড। আর ফোর্থ গ্রেড হচ্ছে আঙুল দিয়ে ঢোকালে বেরোচ্ছে, ঢুকছে সবসময় বাইরে মাইনাসের বাইরে ঢুকে যাচ্ছে। ওই সার্জিক্যাল ম্যানেজমেন্ট, তিনটে ম্যানেজমেন্ট